আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। ইরানে ঝটিকা হামলার ব্লুপ্রিন্ট তৈরি, যুক্তরাষ্ট্র ইসরায়েল গোপন বৈঠক ফাঁস। ইউক্রেনে ট্রেনের বগিতে রুশ ড্রোন হামলায় নিহত 12। আরও থাকছে, ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত সহ 5 জনের মৃত্যু। ইরানের বিরুদ্ধে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব। সর্বশেষ থাকছে, ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কড়া নির্দেশ ভারতের। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরানে ঝটিকা হামলার ব্লুপ্রিন্ট তৈরি, যুক্তরাষ্ট্র ইসরায়েল গোপন বৈঠক ফাঁস। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের ঘনঘটা। একদিকে সংযুক্ত আরব আমিরাত যখন তাদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিতে নারাজ, ঠিক তখনই ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 14 এক বিস্ফোরক তথ্য ফাঁস করেছে। খবর অনুযায়ী ইরানের বিরুদ্ধে দ্রুত ও শক্তিশালী সামরিক হামলার বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ নিয়ে পরিকল্পনাও চূড়ান্ত করে ফেলেছে দুই দেশ। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক অস্থির সময় পার হচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং ইসরায়েলি সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে তেল আবিবে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠকে ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এই বৈঠকের মূল লক্ষ্য ছিল প্রয়োজন পড়লে ইরানের ওপর কিভাবে একটি দ্রুত, আকস্মিক এবং নিখুঁত অপারেশন চালানো যায় তার রূপরেখা তৈরি করা। বৈঠকের সূত্র ধরে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মনে করে ইরানে বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন এখন সময়ের দাবি। যদি সামরিক হামলা চালানো হয়, তবে তার প্রধান লক্ষ্যবস্তু হবে বিক্ষোভকারীদের ওপর দমন পীড়নকারী গোষ্ঠী, অর্থাৎ খামেনি প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা। ফলে দীর্ঘস্থায়ী যুদ্ধের বদলে যুক্তরাষ্ট্র একটি সারপ্রাইজ অ্যাট্যাক বা ঝটিকা অভিযানের ওপর গুরুত্ব দিচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের পুরো বিমান বাহিনী এখন হাই অ্যালার্টে রয়েছে। দেশটির চিফ অফ জেনারেল স্টাফ আইয়াল জামির এবং বিমান বাহিনী প্রধান তোমার বারের সাথে মার্কিন কমান্ডারের বৈঠকের পর এই সতর্কতা আরও বাড়ানো হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ইরান আগাম হামলা চালাতে পারে, যা রুখতেই এই প্রস্তুতি। ইউক্রেনে ট্রেনের বগিতে রুশ ড্রোন হামলায় নিহত 12। ইউক্রেনে রুশ বাহিনীর রাতভর ড্রোন হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন এবং জ্বালানি অবকাঠামো ও একটি যাত্রীবাহী ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রায় 4 বছর ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে দুপক্ষের সরাসরি আলোচনার কয়েকদিনের মধ্যেই এই হামলা হল। মঙ্গলবার 27 জানুয়ারি দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ অঞ্চলে প্রায় 200 যাত্রী বহনকারী একটি ট্রেনের বগিতে ড্রোন হামলায় অন্তত 5 জন নিহত হয় বলে জানান ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিরিদেঙ্কো। এই ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, একটি ট্রেনের বগিতে বেসামরিক মানুষ হত্যা করার কোনো সামরিক যুক্তি নেই, এমন কোনো যুক্তি থাকতে পারে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে ধোঁয়া ওঠা বগি দেখা যায়। পরে জরুরি পরিষেবাগুলো জানায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দক্ষিণের বন্দরনগরী ওডেসায় 50টিরও বেশি রুশ ড্রোনের আঘাতে 3 জন নিহত এবং 30 জনের বেশি আহত হন বলে আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন। কৃষ্ণসাগর তীরবর্তী এই শহরটি ইউক্রেনের রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ এবং নিয়মিতই তা রুশ হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতে গত সপ্তাহে রুশ ইউক্রেনীয় আলোচনার পরও জ্বালানি অবকাঠামোয় প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে। তীব্র শীতে বিদ্যুৎহীন হয়ে পড়ছেন বহু ইউক্রেনীয়। জেলেন্সকি নিজের টেলিগ্রামে লেখেন, রাশিয়ার প্রতিটি আঘাত চলমান কূটনীতিকে ধ্বংস করছে এবং যুদ্ধ শেষ করতে যারা সহায়তা করছে তাদের প্রচেষ্টাকেও দুর্বল করছে। রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশ জুড়ে বিদ্যুৎ, আলো ও তাপ সরবরাহ ব্যাহত হয়ে লাখো মানুষ বিপাকে পড়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাতভর 165টি আক্রমণাত্মক ড্রোন ছোড়া হয়েছে। একই সাথে পশ্চিমাঞ্চলীয় লেভিভ অঞ্চলে একটি অবকাঠামো স্থাপনায় আঘাতের কথাও নিশ্চিত করা হয়। এদিকে ফ্রন্ট লাইনে ধীরে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার দাবি করেছে, তারা জাপোরিজিয়া ও খার্কিভ অঞ্চলে আরও 2টি গ্রাম দখল করেছে। সূত্র এনডিটিভি। ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত সহ 5 জনের মৃত্যু।
ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির নেতা অজিত পাওয়ার এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা গেছেন। বুধবার ২৮ জানুয়ারি সকালে পুনে জেলার বারামতি বিমানবন্দরে অবতরণের সময় তাকে বহনকারী ব্যক্তিগত বিমানটি বিধ্বস্ত হলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় বিমানে থাকা অন্য আরোহীরাও প্রাণ হারিয়েছেন। সংবাদ সংস্থা পিটিআই ও ভারতের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, বিমানটি মুম্বাই থেকে বারামতি যাচ্ছিল। বুধবার ২৮ জানুয়ারি সকাল ৯:৩০ নাগাদ অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি রানওয়ের এক পাশে ছিটকে পড়ে এবং তাৎক্ষণিক আগুন ধরে যায়। বিধ্বস্ত বিমানের ভেতর থেকে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের দৃশ্য ও ধ্বংসাবশেষের ছবি ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। এনসিপি সূত্রে জানা গেছে, আসন্ন জেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে বারামতি যাচ্ছিলেন ৬৬ বছর বয়সী এই প্রবীণ নেতা। অজিত পাওয়ারের ঘনিষ্ঠ সহযোগী কিরণ গুজার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ডিজিসিএ জানিয়েছে, বিমানে অজিত পাওয়ার ছাড়াও তার একজন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা, পিএসও, একজন সহকারী এবং ২ জন পাইলট ছিলেন। দুর্ঘটনায় বিমানে থাকা কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। বারামতি বিমানবন্দরের ভারপ্রাপ্ত আধিকারিক শিবাজি তওয়ারে বলেন, অবতরণের শেষ মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের পাশে ছিটকে পড়ে বিমানটি টুকরো টুকরো হয়ে যায়। আগুন নেভাতে দমকল ও পুলিশ দ্রুত কাজ শুরু করলেও আরোহীদের বাঁচানো যায়নি। এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গভীর শোক প্রকাশ করেছেন। ডিজিসিএ এবং এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এএআইবি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে। ইরানের বিরুদ্ধে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব। সৌদি আরবের যুবরাজ ও কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে জানিয়েছেন, তেহরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে সৌদি আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। মঙ্গলবার ২৮ জানুয়ারি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানায়। দুই নেতার মধ্যে টেলিফোন আলাপে যুবরাজ বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে মতপার্থক্য সংলাপের মাধ্যমে সমাধানের যে কোনো উদ্যোগকে রিয়াদ সমর্থন করে। এর আগে ইরানের গণমাধ্যম জানায়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুবরাজকে বলেছেন, আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থেকে যুদ্ধ এড়াতে সহায়ক যে কোনো প্রক্রিয়াকেই তেহরান স্বাগত জানায়। সৌদি যুবরাজের এই বক্তব্যের আগে সংযুক্ত আরব আমিরাতও একই ধরনের অবস্থান জানিয়ে বলেছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে তাদের আকাশসীমা বা জলসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। এদিকে ইরানকে ঘিরে সামরিক পদক্ষেপের সম্ভাবনার মধ্যে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, একটি আর্মাডা ইরানের দিকে রওনা হয়েছে, যদিও তিনি আশা প্রকাশ করেন সেটি ব্যবহার করতে হবে না। ট্রাম্পের হুঁশিয়ারি ছিল, বিক্ষোভকারীদের হত্যা বন্ধ ও পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু না করার বিষয়ে। তবে দেশজুড়ে চলা বিক্ষোভ পরে অনেকটাই স্তিমিত হয়েছে। গত সোমবার ২ মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, একটি মার্কিন বিমানবাহী রণতরী ও সহায়ক যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর ফলে মার্কিন বাহিনীকে রক্ষা বা প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ইরানে সাম্প্রতিক বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর অভিযানে হাজারো মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থাগুলো, যাদের মধ্যে পথচারীরাও ছিলেন। সংস্থাগুলোর মতে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটি সবচেয়ে বড় দমনপীড়ন। তবে ইরানি কর্তৃপক্ষ বলছে, প্রবাসী বিরোধীদের মদতপুষ্ট সন্ত্রাসী ও দাঙ্গাবাজদের কারণেই সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কড়া নির্দেশ ভারতের। জাতীয় নিরাপত্তার স্বার্থে ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ দ্রুত সম্পন্ন করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে কঠোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার ২৭ জানুয়ারি প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ এই আদেশ প্রদান করেন। আদালত স্পষ্ট জানিয়েছেন, আগামী ৩১ মার্চের মধ্যে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফের কাছে প্রয়োজনীয় জমি হস্তান্তর করতে হবে। মূলত যে সমস্ত জমি অধিগ্রহণের জন্য কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে অর্থ প্রদান করেছে, সেই জমিগুলো বুঝিয়ে দেওয়ার জন্য এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সীমানার স্পর্শকাতরতা বিবেচনায় রাজ্যের পক্ষ থেকে যে কোনো ধরনের বিলম্বকে আদালত উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করেছেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারত সীমান্তের একটি বড় অংশ অরক্ষিত থাকায় অনুপ্রবেশ ও চোরাচালান রোধে জটিলতা তৈরি হচ্ছিল, যা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আইনি লড়াই শুরু হয়।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আদালতে অভিযোগ করা হয়েছিল কাঁটাতার নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার জমি হস্তান্তরে ইচ্ছাকৃতভাবে দেরি করছে। এই প্রেক্ষিতে শুনানির সময় প্রধান বিচারপতি রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং জানতে চান জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়ে কেন দ্রুত জমি অধিগ্রহণ করা হচ্ছে না। আদালত সাফ জানিয়ে দিয়েছেন সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা সামাজিক প্রভাব মূল্যায়নের মতো দাপ্তরিক অজুহাত দেখিয়ে এই অতি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া দীর্ঘায়িত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী প্রায় ১৮০ কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতার বসানোর লক্ষ্যে জমি অধিগ্রহণের জন্য কেন্দ্র ইতিমধ্যে রাজ্য সরকারকে অর্থ বুঝিয়ে দিয়েছে। এছাড়া যেসব এলাকায় এখনও রাজ্য মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া যায়নি, সেখানে জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি ভিত্তিতে জমি অধিগ্রহণ করা সম্ভব কিনা তা নিয়ে কেন্দ্র ও রাজ্য উভয় পক্ষকেই বিস্তারিত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতিরা মনে করেন সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা কেবল একটি প্রশাসনিক কাজ নয়, বরং এটি দেশের সার্বভৌমত্ব রক্ষার অবিচ্ছেদ্য অংশ। তাই কোনো আইনি জটিলতা যেন এই নির্মাণ কাজে বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে রাজ্যকে সতর্ক থাকতে বলা হয়েছে। কলকাতা হাইকোর্টের এই আদেশের ফলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সীমান্ত সুরক্ষা প্রকল্পটিতে নতুন করে গতি আসবে বলে ধারণা করা হচ্ছে। আদালত আগামী ২ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন, যেখানে জমি হস্তান্তরের অগ্রগতির বিষয়ে রাজ্যকে প্রতিবেদন জমা দিতে হবে। এই নির্দেশের ফলে বিএসএফ এখন তাদের কৌশলগত পয়েন্টগুলোতে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করতে পারবে, যা দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনায় এক বড় পরিবর্তন আনবে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর জন্য এই পদক্ষেপটি দীর্ঘ প্রতীক্ষিত ছিল। সূত্র দ্য টেলিগ্রাফ।